নমস্কার, আমি গপ্প পিসি দীপাঞ্জনা। সকলে ভালো আছেন তো? অনেকদিন বাদে আসলাম। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ, কারণ গপ্প পিসির ঝুলিতে এখন সাবস্ক্রাইবার্স বেড়ে 21 জন হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের ভালো লাগছে ঘটনাগুলি। আর যদি সত্যি ভালো লেগে থাকে, যদি শেষ অবধি শোনেন, তাহলে তো আমার একেবারে প্রচণ্ড পাওনা। এই পাওনাটা আমার বিশাল মোটিভেশনেরও কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি জবলপুর নিবাসী, এবং তিনি বলেছেন ঘটনাটা ঘটেছিল 1984-85। বুঝতে পারছেন কতদিন আগেকার ঘটনা। জবলপুরে একটা খুব হন্টেড প্লেস আছে, সেটার নাম হচ্ছে সতপুল্লা ব্রিজ। তো সতপুল্লা ব্রিজ হচ্ছে জিসিএফ, সেটার কাছে, জিসিএফ ফ্যাক্টরির কাছে। তো সেই সতপুল্লা ব্রিজের ওখানে এই ভদ্রলোকটি, এনার আমি নাম দিলাম রবিন, কেন ইনি বলেছেন তার রিয়েল ফুল নেম না বলতে। ওনার প্রথম নামটা হচ্ছে রবিন, তো আমি রবিন বলেই বলছি, কিন্তু উনি পুরো নাম বলতে আমাকে বলেননি। তো এই রবিন বাবু গিটার শেখাতেন, প্লাস জিসিএফে চাকরি করতেন। তো গিটার শেখাতেন তার সেই জন্যে, প্লাস নিজের একটা ছোটোখাটো গানের গ্রুপ ছিল, সেখানে মাঝে মাঝে যখন কোথাও ওনারা প্রোগ্রাম করতেন তো রিহার্সাল হতো। তো জবলপুরে তো 4টে ভেহিকল ফ্যাক্টরি, জিসিএফ, খামারিয়া, এরকম করে 4টে আছে, তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি। তো উনি ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরিরই গ্রুপগুলোতে কোথাও কোথাও প্রোগ্রাম করতেন। বেঙ্গলি ক্লাব ছিল, সেখানে প্রোগ্রাম করতেন। তো ওই রকমই বেশ শীতের সময়, মানে পুজোর আগে আগে, তখন ওখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। রাত্রি 9:30টার পরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে যায়। আর আমি যখনকার কথা বলছি তখন কিন্তু বেশ ফাঁকা ছিল। এখন যেমন সব জায়গাতেই লোক বেশি হয়ে গেছে, তখন কিন্তু ওখানে বেশ ফাঁকাই ছিল। আর এই ভদ্রলোক মানে রবিন বাবু কোথাও একটা গানের রিহার্সাল ছিল, সেই শেষ করতে করতে 10:15 বেজে গেছে। এবার ওনার বাড়িটা যেতে হলে ওনাকে সতপুল্লা ব্রিজ দিয়েও যাওয়া যেত, শর্টকাট হতো সেটা। তো উনি ঠাকুরের নাম জপতে জপতে বললেন চলে যাব, কি আছে, সবাই বলে হন্টেড, আমি তো কোনোদিন হন্টেড কিছু দেখিনি, কিছু ফিল করিনি। তো উনি যাচ্ছেন সতপুল্লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে। এবার তখন কিন্তু সবার কাছেই মোটামুটি প্রবাসে স্কুটার হতো, কিন্তু ওনার কাছে ছিল মোটরসাইকেল। তো উনি যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে ওনার গাড়িটা যেন একটু স্লো হয়ে গেল, মানে যতটা স্পিডে যাওয়ার কথা যাচ্ছে না। তো উনি ভাবলেন কি হলো বাবা, এখানে এখনো বাড়ি পৌঁছতে দেরি আছে, খারাপ টারাপ হয়ে যাচ্ছে নাকি, গাড়ি স্লো হয়ে যাচ্ছে কেন। এমন সময় ওনার চোখ পড়ল যে সামনে আলো আঁধারির মধ্যে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা লিফট চাওয়ার জন্য হাত বাড়িয়েছেন। তো ভদ্রমহিলাকে দেখে, মানে ঠিক এমন আলোর তলায় দাঁড়িয়েছেন যে চট করে ওনার মানে বোঝা যাচ্ছে না, এভরি ফিচার্স খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। একটা জাস্ট পেছনে খুব লুজ খোঁপা করা একটা শাড়ি পরে আছেন, আর ভদ্রমহিলা হাত নেড়ে দাঁড়াতে বললেন। তো এই রবিন বাবু দাঁড়িয়ে গেলেন। তো ভদ্রমহিলা এরকম করে জাস্ট হাত দিয়ে ডিরেকশন দেখালেন যে ওই দিকে কি আপনি যাবেন। তো ওনার বাড়িও সেই দিকেই ছিল, উনি বললেন ঠিক আছে, ওই রাস্তা দিয়েই তো যাব, আপনি বসতে পারেন, আমি আপনাকে ছেড়ে দেবো। এই পুরো কথাটা কিন্তু রবিনবাবু বলছেন। ভদ্রমহিলা শুধু হাত দেখিয়েছেন এবং ডিরেকশনটা দেখিয়েছেন কোন দিকে যাবেন। তো উনি পেছনে বসেছেন, রবিনবাবু ফিল করলেন, পেছনে বসলেন ভদ্রমহিলা। এবার রবিনবাবু আবার গাড়ি চালাচ্ছে, এবার কিন্তু গাড়ি ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা করছে না। এবার ভদ্রমহিলা এরকম যেতে যেতে একটু পরে হাত দেখিয়ে দেখাচ্ছেন কোন গলি কোথায়, গিয়ে একটা বাড়ির সামনে দাঁড়াতে বলেছেন। তো রবিনবাবু দাঁড়িয়েছেন, ভদ্রমহিলা নেমেছেন গাড়ি থেকে,
এরকম হাত জোড় করে প্রণাম করেছেন, নমস্তে করেছেন, করে একটা বাড়ির ভেতরে চলে গেছেন। আবার যাওয়ার সময় পেছন ফিরে আবার এরম করে ডাকছে। তো একজন ভদ্রমহিলা, রাত্রি তখন 10:30 বেজে গেছে, 10:15 নাগাদ তো উনি স্টার্টই করেছিলেন যেখান থেকে ফিরছিলেন, তো 10:30 ততক্ষণে বেজে গেছে। এবার রবিনবাবু খুব দোটানায় পড়ে গেছেন যে আমি কি না দেখা করে চলে যাব। তারপরে ভাবলেন কি না, বাড়ির লোক তো হতেও পারে যে কার সাথে এসছো, কে তোমায় পৌঁছে দিল, এসব প্রশ্ন করতে পারে। আফটারঅল একজন মহিলা, আর এটা 1984-85-এর কথা বলছি, বুঝতে পারছেন, এখনকার মতো সমাজটাও ছিল না। তো উনি অনেক ভেবেচিন্তে গাড়িটা ওখানে দাঁড় করিয়ে বাড়ির ভেতরে গেছেন। দরজাটা খোলাই ছিল, মানে একটু ভেতরে আলোটা বাইরে এসে পড়ছিল, ভেজানো ছিল দরজাটা। তো রবিনবাবু গিয়ে দরজার সামনে গলা এরকম করেছেন। তো একজন বয়স্ক ভদ্রলোক উঠে এসে দরজাটা খুলে আইয়ে 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 করে ভেতরে নিয়ে গেছে। একদম হিন্দিতে খুব সুন্দর ভাষায় কথা বলছেন, ভদ্র, শিক্ষিত, বোঝা যায়, অনেক বই টই আছে ঘরে। তো রবিনবাবুকে বসিয়েছেন, বসানোর পরে বলছে হ্যাঁ বলিয়ে। তো রবিনবাবু একটু অবাক হয়ে গেছে, हाँ बोले, এত বসানো টসানোর পরে बोले नहीं हम क्या बोले, शायद आपकी बेटी या तो बहू होगी, मुझे लिफ्ट मांगा था तो मैंने उनको छोड़ने आया हूँ मैं। তো এই বয়স্ক ভদ্রলোক সঙ্গে সঙ্গে ওনার মুখটা অন্যরকম হয়ে গেছে, বলছে हाँ 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 आप तो छोड़ने, थैंक यू सो मच, अच्छा आप बैठिए বলে ভেতরে চলে গেছে। ভেতর থেকে একজন, ওনার ওয়াইফই হবে, বয়স্ক একজন ভদ্রমহিলাকে নিয়ে আসছে। এবার রবিনবাবু এই ভদ্রমহিলাকে দেখে ভাবছেন যে যে ঢুকলো অনেকটা তার মতোই দেখতে, কিন্তু এনাকে দেখে মনে হচ্ছে খুব শরীর টরীর খারাপ আর কি। তো ইনি এসেই ঝরঝর করে কেঁদে ফেলেছেন, আপনি নিয়ে এসছেন আমার মেয়েকে, ও আমার মেয়ে, थैंक यू सो मच, আপনাকে কিন্তু मुंह मीठा कराए बिना हम छोड़ नहीं सकते, आप मुंह मीठा करके जाइए। তো এবার তো রাত অনেক হয়ে গেছে, বলছে না দেখুন বাড়িতে আমার চিন্তা করবে, আমি আজকে প্রচুর বকা খাবো, দেরি হয়ে গেছে, এখন মিঠা ফিটা আর খাবো না। বলছি নেই নেই, इतना तो आपको करना ही पड़ेगा, एक मीठा खा के जाना पड़ेगा। তো ওনারা প্লেটে করে নিয়ে এসছেন, রবিনবাবু কোনো রকমে একটা লাড্ডু তুলে নিয়েছেন। এবার উঠে বেরোনোর যখন খাওয়া হয়ে গেছে, রবিনবাবু উঠে বেরোবেন বলে উঠে দাঁড়িয়েছেন, তখন ভদ্রলোক বলছেন যে आपको जानना नहीं है, आपने किसको लेके आए, बोले अभी तो बताया आपकी बेटी है। তখন বলছে हाँ हाँ बेटी तो हमारी है, ये है देखिए, ये তো একটা ছবি টাঙানো রয়েছে। এবার রবিনবাবু অবাক হয়ে দেখছেন যে ঘরে ঢুকে উনি একটা ধূপের গন্ধ পেয়েছিলেন, কিন্তু এখন তাকিয়ে দেখছেন সেখানে ধূপ জ্বলছে, একটা বেশ বড় একটা পোর্ট্রেট, মানে তোলা ছবি, এবং খুব জীবন্ত ছবিটা। তখন রবিনবাবু একটু অবাক হয়ে বললেন যে হ্যাঁ मैंने तो इन्हीं को लाया, लेकिन থেমে গেছে, বলছে হ্যাঁ लेकिन वो अब इस दुनिया में नहीं है, ও বেঁচেই নেই। তখন রবিনবাবু চেয়ারটাতে ধপ করে বসে পড়েছেন। কি হলো, মানে বেঁচে নেই মানে কি, আমি জলজ্যান্ত মহিলাকে নিয়ে আসলাম, উনি আমাকে ঘরে ডাকলেন আসার জন্যে, আমাকে দুহাত জোর করে নমস্তে করলেন, নামার পরে ঘরের মধ্যে চলে গেলেন। তখন এই ভদ্রলোক বলছে না, আজ থেকে 5 বছর আগে আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় একজন ছেলেকে ভালোবেসে, এবং আমাদের মত ছিল না যে ওই ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক হোক। আমাদের মনে হয়েছিল ছেলেটি ভালো নয়, ওকে ঠকাবে। তো মেয়ে কথা শোনেনি, বেরিয়ে গেছে। বেরিয়ে তো গেছে, চিঠি লিখে গেছে, তার আগে বন্ধুদেরও জানিয়ে গেছে। গিয়ে ওই অনেকক্ষণ দাঁড়িয়ে 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 যখন অনেক রাত হয়ে গেছে,
তখন বুঝতে পারছে না ছেলেটাও আর আসেনি। তখন মেয়েটি বুঝতে পারেনি যে ও বাড়ি ফেরত আসবে কোন মুখে। একটা প্রচণ্ড লজ্জা, প্রচণ্ড মানে বাবা মা যে বারণ করেছিল, কথা যে শোনেনি, এত মানে মনটা তার ভেঙে গেছে। ওই সাতপুল্লা ব্রিজ থেকে শি কমিটেড সুইসাইড বাই জাম্পিং, ওপর থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। কিন্তু তার পরের বছর থেকে দেখা যাচ্ছে যে যেই সময়টা নাগাদ মোটামুটি ও মারা গেছিল, ওই 10:15টার পরে, ওই রাস্তা দিয়ে ও কাউকে না কাউকে লিফট চায়, এবং সেই ভদ্রলোক মানে কোনো ভদ্রলোক যদি তাকে লিফট দেন, তাহলে তাকেও বাড়িতে ঢোকার জন্য আমন্ত্রণ জানায়। তো নর্মালি ভদ্রলোকেরাই লিফট দিয়ে থাকেন, যারা লিফট দেয় না ও তাদের কিছু করে না। কিন্তু যাদের বাড়ি নিয়ে আসে, আমরা বুঝি যে ও খুশি হয়েছে যে কেউ তো ওর সম্মান রেখেছে, যে ও যে ডেকেছে এবং দাঁড় করিয়েছে, দাঁড়িয়েছে। তো রবিনবাবু শুনে তখন তো ওনার হাত পা ঠরঠর করে কাঁপছে। উনি প্রচণ্ড ভয় পেয়েছেন যে আফটার অল আমি একজন অশরীরীকে নিয়ে আসলাম। কিন্তু তখন তো ঘটনাটা ঘটে গেছে। এই ভদ্রলোকেরা তখন বললে, আপনার কোনো চিন্তা নেই, আপনি মানে নিশ্চিন্তে বাড়ি যান, আমার মেয়ে আপনাকে আর কোনোদিন দেখা দেবে না। তো আর শুধু এইটাই বলেছে যে আমরা জানতে পেরেছি যেই ছেলেটির সঙ্গেও পালিয়ে যাবে ঠিক করেছিল, সেই ছেলেটি ওকে তো বিয়ে করেনি। এই বছর 2 আগে সেই ছেলেটির নাকি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং তারপর থেকে সে ভালো করে চলতে পারে না, খুঁড়িয়ে চলে। তো বললো ও নিজের প্রতিশোধ নিজেই নিয়েছে, কিন্তু লজ্জায় হোক যাতেই হোক বাড়ি ফিরতে পারেনি, সেই জন্যেও কোনো না কোনো ভদ্রলোকের সঙ্গে বাড়ি আসে এবং মানে বোঝাতে চায় যে পৃথিবীতে ওর জাজমেন্টটা সবসময় ভুল নয়। তো এই ছিল রবিনবাবুর ঘটনা। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে। বাবা মা যেটা বলে ছেলে মেয়েকে, তাদের হয়তো সেই সময়, কারণ কি তাদের এক্সপিরিয়েন্স, তাদের ওয়ার্ল্ড মানে মানুষ সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে তো ততটা এক্সপোজার থাকে না, তারা নিজেদের মতো করেই চলতে চায়। কিন্তু বাবা মারও উচিত যে সেই বাচ্চাকে প্রচণ্ড এমন কর্নার না করে ফেলা যে সে একটা গিল্ট ফিলিংয়ে বাবা মার কাছে কোনোদিন আর বলেই উঠতে পারবে না যে হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে। তো এই জায়গাটা আমার মনে হয় বাবা মার দিক থেকেও খালি রাখা উচিত, যে অন্যায় হলে ইউ ক্যান অলওয়েজ কাম ব্যাক। আর ছেলে মেয়ের প্রতিও এটা আমার বলার, যে তারা যেন নিজের বাবা মার প্রতি কোনোদিন বিশ্বাস না হারায়। আফটার অল বাবা মা তো অনেক কষ্ট করে আমরা জন্ম দেওয়ার পর থেকে মানুষ করে বড় করি। তো কেন মিছিমিছি বাচ্চাকে একেবারেই আমরা ডিসওন করে দেব বলুন? সেটা তো হয় না। তো এই ঘটনাটা যেমনি একটু ভয়ঙ্কর, আবার তার সঙ্গে একটু মানবিক দিকও আছে, যে সেই মেয়েটির কতটা একটা মনের মধ্যে থেকে গেছে সেই আত্মাটির, যে আমাকে ঠকালো, একটা পুরুষ মানুষ ঠকালো। আমি কি লোক চিনতে এতই ভুল করলাম? আমি কি খুব ভুল করেছিলাম ভালোবেসে? তো সেই জায়গা থেকেই হয়তো সে আননোন লোকেদের নিয়ে আসে নিজেকেই সান্ত্বনা দেওয়ার জন্য, যে না, পৃথিবীতে কিছু ভালো লোক থাকলেও থাকতে পারে। তো আপনাদের কমেন্টস জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এতক্ষণ শুনে থাকেন আর যদি সাবস্ক্রাইব না করে চলে যান, সেটা কি ভালো হচ্ছে বলুন তো? প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করবেন, তাহলে আমার মোটিভেশন থাকবে নতুন নতুন আরও ঘটনা এবং গল্প নিয়ে আসতে। আজকে চলি, বাই বাই।